হ্যালো, ওয়েলকাম টু বঙ্গ শিক্ষা। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, ন্যাশনাল ইনকাম। এটা WBCS ও কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে সর্বপ্রথম জানতে হবে যে ন্যাশনাল ইনকাম কাকে বলে। ন্যাশনাল ইনকাম ইজ দ্য নেট ভ্যালু অফ অল দ্য ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস produced by normal residents of any country. National income is calculated in India from 1st April to 31st March. মানে কোনো দেশে একটা বছরে দেশের নাগরিকদের দ্বারা যে দ্রব্যসামগ্রী সেবা কার্য উৎপাদিত হচ্ছে তার আর্থিক মূল্যকে বলা হচ্ছে জাতীয় আয়। অর্থাৎ অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে কোনো দেশে একটা বছরে, আর বলছি অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে কোনো দেশে একটা বছরে যে ইনকাম হচ্ছে তখন সেটা কী বলা হচ্ছে? জাতীয় আয়। ধরা যাক লেবার কারখানায় কোনো দ্রব্যসামগ্রী উৎপাদনের মাধ্যমে সে যে ইনকামটা, সেই ইনকামটাকে বলা হচ্ছে মজুরি। অথবা কোনো কর্মী ব্যাংকে চাকরি করছে, স্কুলে চাকরি করছে, কলেজে চাকরি করছে, অথবা ব্যাংকে আর স্কুল কলেজ, তারপর ইন্স্যুরেন্স সেক্টর, তারপর ট্রান্সপোর্ট সেক্টরে জব করছে, তাহলে তার যে ইনকাম সেই ইনকামটাকে বলা হচ্ছে স্যালারি। অথবা বিজনেসম্যান কোনো দ্রব্যসামগ্রী বিক্রয় করে যে মুনাফা অর্জন করছে তখন তার যে ইনকামটা সেটা কি বলা হচ্ছে? সে ইনকামটা কোথা থেকে আসছে? মুনাফার থেকে, অর্থাৎ প্রফিট। তাহলে অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে কোনো দেশে একটা বছরে যে ইনকাম হচ্ছে সেটা হতে পারে লেবার, হতে পারে কোনো এমপ্লয়ি, হতে পারে কোনো বিজনেসম্যান, হতে পারে আবার কোনো কৃষক কোনো দ্রব্যসামগ্রী মার্কেটে বিক্রয় করে সেখান থেকে মুনাফা অর্জন করছে, সেই ইনকামটা জাতীয় মধ্যে আসছে। তাহলে অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে কোনো দেশে একটা বছরে দেশের নাগরিক যে ইনকাম করছে তা সেটাকে বলা হচ্ছে জাতীয় আয়। আবার দেশের নাগরিক দেশের বাউন্ডারির মধ্যে ইনকাম করতে পারে, অথবা বাইরের দেশ থেকে যে ইনকাম, আর বলছি বাইরের দেশ থেকে যে ইনকাম করে ধরো এই দেশে নিয়ে আসছে, দেশেও নাগরিক হতে হবে, বাইরের দেশ থেকে ইনকাম করে এদেশে নিয়ে আসছে, সেটাও জাতীয়ের মধ্যে পড়ে। তাহলে দেশের বাউন্ডারির মধ্যে যে ইনকাম হচ্ছে কোনো দেশে একটা বছরে, আবার বাইরের দেশ থেকে যে ইনকাম করে দেশের নাগরিক বাইরের দেশ থেকে ইনকাম করে এদেশে নিয়ে আসছে, সেটাও ন্যাশনাল ইনকামের মধ্যে পড়ছে। তাহলে কোনো দেশে একটা বছরে অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে দেশের নাগরিকদের দ্বারা দেশের বাউন্ডারির মধ্যে যে ইনকাম হচ্ছে, আবার বাইরের দেশ থেকে যে ইনকাম করে এদেশে নিয়ে আসছে, তো সেই যাবতীয় ইনকামটাকে বলা হচ্ছে ন্যাশনাল ইনকাম, মানে জাতীয় আয়। ভারতে ন্যাশনাল ইনকাম পরিমাপ করা হয় 1st এপ্রিল থেকে 31st মার্চ অবধি। কিন্তু অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে কোনো দেশে একটা বছরে যে ইনকাম হবে সেটাকে জাতীয় আয় বলা হয়। অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে যদি ইনকাম না হয়, আর বলছি অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে যদি ইনকাম না হয় তাহলে সেটাকে জাতীয় আয় বলবো না। হতে পারে ভিখারির আয়, আবার হতে পারে কোনো ব্যক্তি লটারি থেকে টাকা জিতলো, হতে পারে যে আমি বাড়িতে আমার ভাই বোনকে পড়াচ্ছি, তাহলে এগুলো কোনো অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে হচ্ছে না। সরকার বেকারদের ভাতা দিচ্ছে, সরকার দুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা করছে, তাহলে এগুলো কোনো জাতীয় আয়ের মধ্যে পড়ছে না, কারণ এগুলো কোনো অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত নয়। তাহলে অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে কোনো দেশে একটা বছরে যে ইনকাম হচ্ছে তাহলে সেটাকে বলা হচ্ছে জাতীয় আয়। আমি গত ক্লাসে বলেছি যে পেশাগত দিক থেকে অর্থনৈতিক কার্যকলাপের তিনটে ভাগ, একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর, একটা টার্সিয়ারি আর সার্ভিস সেক্টর। তাহলে প্রাইমারি সেক্টর বলতে কোনটা বোঝায়? কৃষিকাজ, পশুপালন, মৎস্য চাষ, পোলট্রি ফার্ম, ডেয়ারি ফার্ম। সেকেন্ডারি সেক্টর বলতে কোনটা বোঝায়? সেকেন্ডারি সেক্টর বলতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আয়রন অ্যান্ড স্টিলস ইন্ডাস্ট্রি, পাওয়ার। তারপর টার্সিয়ারি সার্ভিস সেক্টর বলতে কোনটা বোঝায়? টার্সিয়ারি সার্ভিস সেক্টর বলতে বোঝায় ব্যাংকিং, ইন্স্যুরেন্স, হোটেল, হসপিটাল, এডুকেশন ইনস্টিটিউট। তাহলে এই যে সেক্টরগুলো কী হচ্ছে? অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত, আর বলছি অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। তাই অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে কোনো দেশের নাগরিক একটা বছরে যে ইনকাম করছে সেটা দেশের বাউন্ডারির মধ্যে হতে পারে, অথবা বাইরের দেশকে ইনকাম করে এদেশে নিয়ে আসছে। আবার বলছি দেশের বাউন্ডারির মধ্যে হতে পারে, আবার বাইরের দেশ থেকে ইনকাম করে এদেশে নিয়ে আসছে। তাহলে সেই যাবতীয় ইনকামটাকে বলা হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে যাবতীয় ইনকামটা দেশের নাগরিকদের দ্বারা যে উপার্জিত হচ্ছে সেই আয়টাকে বলা হচ্ছে জাতীয় আয়, যেটা ইংরেজিতে বলে ন্যাশনাল ইনকাম। ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন দাদাভাই নৌরোজি। কি বললাম? ভারতে প্রথম জাতীয় পরিমাপ করেছিলেন দাদাভাই নৌরোজি 1876 সালে। বর্তমানে ভারতীয় জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। আর বলছি বর্তমানে ভারতের জাতীয় আয় পরিমাপ করে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। তাহলে এই হচ্ছে ন্যাশনাল ইনকামের কনসেপ্ট। আশা করি তোমার ন্যাশনাল ইনকাম বুঝতে পেরেছো। এরপরে আসছে আমি পার ক্যাপিটা ইনকাম। কি বললাম? পার ক্যাপিটা
এক মিনিট, ক্যাপিটা income equal to total national income divided by total পপুলেশন। তাহলে কি বলছি, পার ক্যাপিটা ইনকাম ইকুয়াল টু টোটাল ন্যাশনাল ইনকাম ডিভাইড বাই টোটাল পপুলেশন। টোটাল ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল পপুলেশন মানে দেশের মোট জাতীয় আয়কে, আর বলছি দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে, কি বললাম, দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে একটা বছরে যে ইনকাম পাওয়া যায়, দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে, আর বলছি দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে একটা বছরে যে ইনকাম পাওয়া যায় তখন সেটাকে বলা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। আবার কি বলছি, দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যাকে দিয়ে ভাগ করলে একটা বছরে যে ইনকাম পাওয়া যায় তখন সেটা কী বলা হচ্ছে, পার ক্যাপিটা ইনকাম, যাকে বাংলায় বলা হয় মাথা পিছু আয়। আবার বলছি বাংলায় বলা হয় মাথা পিছু আয়। তাহলে এই হচ্ছে ন্যাশনাল ইনকামের কনসেপ্ট ও পার ক্যাপিটা ইনকামের কনসেপ্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব, আর বলছি নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর বলছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে মোট আভ্যন্তরীণ উৎপাদন। আবার কি বলছি, মোট আভ্যন্তরীণ উৎপাদন। তাহলে মোট আভ্যন্তরীণ উৎপাদন বলতে কি বোঝা যায়? মোট আভ্যন্তরীণ উৎপাদন বলতে বোঝা যায় যে কোনো দেশে, আর বলছি কোনো দেশে একটা বছরে, আর বলছি কোনো দেশে একটা বছরে দেশের বাউন্ডারির মধ্যে, দেশের সীমারেখার মধ্যে যে উৎপাদন হচ্ছে, আর বলছি কোনো দেশে একটা বছরে দেশের বাউন্ডারির মধ্যে, দেশের সীমারেখার মধ্যে যে উৎপাদন হচ্ছে তখন সেটাকে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর বলছি কোনো দেশে একটা বছরে দেশের বাউন্ডারির মধ্যে যে উৎপাদন হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। মানে কোনো দেশে একটা বছরে দেশের বাউন্ডারির মধ্যে অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে যে ইনকাম হচ্ছে, কোনো দেশে একটা বছরে দেশের বাউন্ডারির মধ্যে অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে যে ইনকাম হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তারপরে আসছি আমি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর বলছি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলতে কি বোঝায়? আর বলছি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলতে কি বোঝায়? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মিন্স মানি ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই নর্মাল রেসিডেন্টস অফ এনি কান্ট্রি। কোনো দেশের নাগরিকদের দ্বারা, আর বলছি কোনো দেশের নাগরিকদের দ্বারা যে দ্রব্যসামগ্রী সেবা কার্য উৎপাদিত হচ্ছে তার আর্থিক মূল্যকে বলা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর বলছি কোনো দেশের নাগরিকদের দ্বারা যে দ্রব্যসামগ্রী সেবা কার্য উৎপাদিত হচ্ছে তার আর্থিক মূল্যকে কি বলা হচ্ছে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এই দুটোর পার্থক্য কোথায়? গ্রস ন্যাশনাল প্রোডাক্টে বলেছি যে দেশের নাগরিকদের দ্বারা কোনো দেশে একটা বছরে যে ইনকাম হচ্ছে তখন সেটা কী বলা হচ্ছে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মিনস মানি ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন এ বাউন্ডারি অফ এনি কান্ট্রি। আর বলছি গ্রস
ডোমেস্টিক প্রোডাক্ট মিনস মানি ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন এ বাউন্ডারি অফ এনি কান্ট্রি, মানে কোনো দেশের বাউন্ডারির মধ্যে যে ইনকাম হচ্ছে সেটাকে কী বলা হচ্ছে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কিন্তু গ্রস ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে দেশীয় যে নাগরিক তাদের ইনকামটাই ধরা হচ্ছে। আবার বলছি গ্রস ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে, আবার বলছি গ্রস ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে দেশের যে নাগরিক তাদের যে ইনকামটা হচ্ছে সেটাকেই ধরা হচ্ছে। হতে পারে সে দেশের মধ্যেও ইনকাম করছে, আবার বলছি দেশের মধ্যে ইনকাম করছে, আবার হতে পারে যে বাইরের দেশ থেকে ইনকাম করে এদেশে নিয়ে আসছে, কিন্তু সেটা দেশের নাগরিক হতে হবে। তাহলে সে দেশের নাগরিক যখনই হবে তখন সেটা কিসের মধ্যে পড়বে? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে সেটা কিসের মধ্যে পড়বে? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে কী বোঝাচ্ছে? যে দেশের বাউন্ডারির মধ্যে ইনকাম হচ্ছে, কিন্তু সে দেশের নাগরিকও হতে পারে অথবা বিদেশি নাগরিকও হতে পারে। আর বলছি দেশের বাউন্ডারির মধ্যে যে ইনকাম হচ্ছে দেশের বাউন্ডারির মধ্যে যে ইনকাম হচ্ছে সেটা দেশের নাগরিকও হতে পারে, আবার বিদেশি নাগরিক হতে পারে। বিদেশি নাগরিক যখন বাইরের দেশ থেকে বিদেশি নাগরিক যখন বাইরের দেশ থেকে এদেশে এসে যখন ইনকাম করছে তখন সেটাও গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে পড়বে। অর্থাৎ বাইরের দেশে কেউ এসে এদেশে বাউন্ডারির মধ্যে ইনকাম করছে, আবার এদেশের নাগরিকও এদেশে বাউন্ডারির মধ্যে ইনকাম করছে, সেটাও গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে পড়বে। তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের ক্ষেত্রে দেশীয় নাগরিক বিদেশি নাগরিক উভয় হয়, কিন্তু গ্রস ন্যাশনাল প্রোডাক্টের ক্ষেত্রে শুধুমাত্র দেশীয় নাগরিক হয়। গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের ক্ষেত্রে দেশীয় বাউন্ডারির মধ্যে ইনকামটা বোঝায়, গ্রস ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে দেশীয় নাগরিকদের দ্বারা শুধুমাত্র দেশের বাউন্ডারি নয়, দেশের নাগরিক যখন বাইরের দেশে গিয়ে ইনকাম করছে, আর বলছি দেশীয় নাগরিক যখন বাইরের দেশে গিয়ে ইনকাম করছে তখনও সেটা ইনকাম করে যখন এদেশে নিয়ে আসছে তখনও সেটা গ্রস ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে পড়ে। ধরা যাক কোনো ভারতীয় নাগরিক, আর বলছি কোনো ভারতীয় নাগরিক ইউএসএ থেকে অর্থ উপার্জন করে এদেশে নিয়ে আসছে, তাহলে সেটা গ্রস ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে পড়বে। আবার ইউএসএ কোনো নাগরিক ভারতে এসে অর্থ উপার্জন করে ইউএসএতে নিয়ে যাচ্ছে, তাহলে সেটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে পড়বে। তাহলে এটাই হচ্ছে পার্থক্য গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে। এবার নেক্সট যেটা আসবো যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে রিলেশনটা কি, মন দিয়ে দেখবে। জিএনপি মানে কি? জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এনএফআইএ মানে কি? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এনএফআইএ ফুল ফর্ম কি বললাম? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে এনএফআইএ ইকুয়াল টু কি? মানি কামস ফ্রম অ্যাব্রড মাইনাস মানি গোজ টু অ্যাব্রড। আর বলছি এনএফআইএ ফুল ফর্ম নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এনএফআইএ ফুল ফর্ম নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এনএফআইএ ইকুয়াল টু কি বললাম? মানি কামস ফ্রম অ্যাব্রড মাইনাস মানি গোজ টু অ্যাব্রড। আর বলছি মানি কামস ফ্রম অ্যাব্রড মাইনাস মানি গোজ টু অ্যাব্রড। তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়াল টু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে দেশের বাউন্ডারির মধ্যে যে ইনকাম হচ্ছে, আর নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মানে কি? বাইরের দেশ থেকে যে অর্থ এদেশে আসছে আর এদেশ থেকে যে অর্থ বাইরের দেশে চলে যাচ্ছে। তাহলে এই যে দুটো ডিফারেন্সটাকে বলা হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়াল টু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রডে বাইরের দেশ থেকে যে অর্থ এদেশে আসছে সেটাকে আমি এক্স ধরলাম, মানে মানি কামস ফ্রম অ্যাব্রড ইকুয়াল টু এক্স। আর এদেশ থেকে অর্থ মানে বাইরের দেশে চলে যাচ্ছে তখন সেটাকে আমি ওয়াই ধরলাম। এবার বাইরের দেশ থেকে বেশি পরিমাণ অর্থ এদেশে আসছে, আর এদেশ থেকে যখন কম পরিমাণে অর্থ বাইরের দেশে চলে যাচ্ছে, আর বলছি বাইরের দেশ থেকে বেশি পরিমাণ অর্থ এদেশে আসছে আর এদেশে কম পরিমাণ অর্থ বাইরের দেশে চলে যাচ্ছে, তাহলে এক্স কি হচ্ছে? ওয়াইয়ের থেকে বেশি হচ্ছে। এর ফলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের থেকে, আর বলছি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের থেকে কি হচ্ছে? বেশি হচ্ছে। আর এর যদি উল্টোটা হয়, এদেশ থেকে বেশি পরিমাণ অর্থ বাইরে দেশে চলে যাচ্ছে আর বাইরের দেশে কম পরিমাণ অর্থ এদেশে আসছে, তাহলে কি হবে?
গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রস ন্যাশনাল প্রোডাক্টের থেকে বেশি হবে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রস ন্যাশনাল প্রোডাক্টের থেকে কী হবে, বেশি হবে। আবার বলছি, বাইরের দেশ থেকে ভীষণ অর্থ এদেশে আসছে, আর এদেশ থেকে কম পরিমাণ অর্থ বাইরের দেশে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এক্স গ্রেটার দ্যান ওয়াই, তার মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইজ গ্রেটার দ্যান গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আবার বাইরের দেশ থেকে কম পরিমাণ অর্থ এদেশে আসছে, আর এদেশ থেকে বেশি পরিমাণ অর্থ বাইরের দেশে চলে যাচ্ছে। তাহলে কি হবে, এক্স লেস দ্যান ওয়াই, তার মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ গ্রেটার দ্যান গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আবার বলছি যে বাইরের দেশ থেকে বেশি অর্থ এদেশে আসছে, আর এদেশ থেকে কম পরিমাণ অর্থ বাইরের দেশে চলে যাচ্ছে। তাহলে কি হবে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইজ গ্রেটার দ্যান গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর এর যে উল্টোটা হয়, এদেশ থেকে বেশি অর্থ বাইরের দেশে চলে যাচ্ছে, বাইরের দেশে কম পরিমাণ অর্থ এদেশে আসছে, তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ গ্রেটার দ্যান গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এবার বাইরের দেশের সঙ্গে কোনো রকম ট্রানজাকশানই হচ্ছে না, মানে নেট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাব্রড ইজ ইকুয়াল টু জিরো, মানে তার মানে কী বোঝাচ্ছে, এদেশের মধ্যে যেটা ইনকাম হচ্ছে সেটাই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে গ্রস ডোমেস্টিক, সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কী হচ্ছে, ইকুয়াল হচ্ছে। মানে বাইরের দেশের সঙ্গে যখন কোনো লেনদেন হয় না, তখন দেখা যায় যে দেশের বাউন্ডারির মধ্যে যে ইনকামটা, সেটাই গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, সেটা ইকুয়াল টু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে এই হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে রিলেশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। জিএনপির সঙ্গে জিডিপি রিলেশন একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের সাহায্যে বুঝাচ্ছি। ধরা যাক এই যে বাউন্ডারি, এটা ধরলাম আমি একটা, এই যে ধরা যাক এই যে ছবিটাকে, যে পিকচারটা ড্র করেছি, ধরা যাক এটা ইন্ডিয়া একটা বাউন্ডারি। আর বলছি এই যে পিকচারটা ড্র করেছি সেটা হচ্ছে ইন্ডিয়া একটা বাউন্ডারি। সেই বাউন্ডারির মধ্যে তিনজন ব্যক্তি রয়েছে, ধরা যাক তিনজন ব্যক্তি রয়েছে, এ বি সি। আর বলছি এ বি আর সি। এ হচ্ছে ভারতীয়, বি হচ্ছে ভারতীয়, আর সি হচ্ছে চীন দেশে একজন নাগরিক। আর বলছি সি হচ্ছে চীন দেশে একজন নাগরিক। তাহলে এর ইনকাম, আর বলছি এর ইনকাম এক বছরে হচ্ছে ধরলাম আমি 1 লক্ষ টাকা, বির ইনকাম এক বছরে আমি ধরলাম 2 লক্ষ টাকা, আর সির ইনকাম এক বছরে আমি ধরলাম 60,000 টাকা। তাহলে এখানে জিডিপি কত হচ্ছে, টোটাল জিডিপি হচ্ছে এখানে, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কত হচ্ছে, 3,60,000 টাকা। কত হচ্ছে, 3,60,000 টাকা। মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে কী বোঝাচ্ছে, যে দেশের বাউন্ডারির মধ্যে, আর বলছি দেশের বাউন্ডারির মধ্যে সে দেশীয় নাগরিকও হবে, আবার বিদেশি নাগরিকও হবে। তাহলে উভয় মিলে দেশের বাউন্ডারির মধ্যে তাদের যে ইনকাম, তখন সেটা কী বলা হচ্ছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তখন সেটা কী বলা হচ্ছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবার আসছে আমি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে কি বলেছিলাম, যে দেশের নাগরিক দেশের বাউন্ডারির মধ্যে ইনকাম করতে পারে, অথবা আবার হতে পারে যে বাইরের দেশ থেকে ইনকাম করে এদেশে নিয়ে আসছে। ধরা যাক এক্স একজন ব্যক্তি ইন্ডিয়ান, সে দেশের বাউন্ডারির মধ্যে ইনকাম করছে না, বাইরের কোনো দেশে, ধরা যাক ইউএসএ থেকে ইনকাম করছে। তার ইনকাম আমি এক বছরে ধরলাম 1,50,000 টাকা। কত ধরলাম আমি, 1,50,000 টাকা। তাহলে এ বি আর এক্সের যে ইনকাম, টোটাল যে ইনকাম, তাহলে সেটা কত দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে এও একজন ভারতীয়, বিও একজন ভারতীয়, এক্স একজন ভারতীয়। তাহলে এখানে জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কত দাঁড়াচ্ছে, 4,50,000 টাকা। তাহলে আমি জিডিপির ক্ষেত্রে কী বলেছি, যে দেশীয় নাগরিক বিদেশীয় নাগরিক উভয় হবে, কিন্তু সেটা দেশের বাউন্ডারির মধ্যে হবে। আর জিএনপির ক্ষেত্রে কী বলেছি, যে দেশীয় নাগরিক হবে, সেটা দেশের বাউন্ডারির মধ্যে হতে পারে, আবার হতে পারে যে বাইরের দেশ থেকে ইনকাম করে এদেশে নিয়ে আসছে। তাহলে জিএনপি টোটাল এখানে কত, 4,50,000 টাকা, আর জিডিপি কত, 3,60,000 টাকা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে 3,60,000 টাকায়, 3,60,000 টাকা থেকে এই 4,50,000 টাকা কী করে আনবো। আর বলছি 3,60,000 টাকা থেকে এই 4,50,000 টাকা কী করে আসবে, মন দিয়ে দেখবে সবাই, মন দিয়ে বুঝবে। দেখো এখানে কী বলছিলাম আমি আগের ফর্মুলায় বলেছিলাম যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আবার বলছি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়াল টু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস নেট ফ্যাক্টর ইনকাম
ফ্রম অ্যাব্রড। আর বলছি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়াল টু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে এখানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়াল কী বলছি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কত আছে, 3,60,000 টাকা। তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে কত বলেছি আমি, 3,60,000 টাকা। তাহলে 3,60,000 টাকা লিখলাম, তারপর সে প্লাস দিলাম, তারপর কি বলেছি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড বলেছিলাম। তাহলে নেট ফ্যাক্টর ইনকাম অ্যাব্রড কী বলেছিলাম, মানি কামস ফ্রম অ্যাব্রড মাইনাস মানি গোজ টু অ্যাব্রড। তাহলে বিদেশ থেকে কত টাকা এদেশে আসছে, 1,50,000 টাকা। তাহলে 1,50,000 টাকা লিখলাম। আর মাইনাস কী বলেছি, এদেশ থেকে যখন অর্থ বাইরে দেশে চলে যাচ্ছে মানে মানি গোজ টু অ্যাব্রড, তাহলে কত হচ্ছে 60,000 টাকা। তাহলে মাইনাস কত লিখলাম, 60,000 টাকা। তাহলে টোটাল কত আসছে এখানে, টোটাল এখানে আসছে হচ্ছে এখানে টোটাল 4,50,000 টাকা। তাহলে 3,60,000 টাকা প্লাস ব্র্যাকেটের মধ্যে 1,50,000 টাকা মাইনাস 60,000 টাকা, তাহলে কত আসছে 90,000 টাকা, 90,000 টাকা। তাহলে 3,60,000 টাকা প্লাস 90,000 টাকা, তাহলে কত হচ্ছে 4,50,000 টাকা। তাহলে এভাবে যদি জিএনপি বার করা যায় তাহলেও একই আসবে। তাহলে কি বললাম যে এভাবে যদি এই পদ্ধতিতেও যদি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বার করা যায় তাহলেও সেই টাকা পরিমাণটা একই আসবে। তাহলে এই হচ্ছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে জিএনপির সঙ্গে জিডিপি রিলেশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। আবার বলছি নেক্সট যেটা বলছি সেই টপিকটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। নেট ন্যাশনাল প্রোডাক্ট বলতে কি বোঝায়, আর বলছি নেট ন্যাশনাল প্রোডাক্ট বলতে কি বোঝায়। নেট ন্যাশনাল প্রোডাক্ট ইজ ইকুয়াল টু গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আর বলছি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস ডেপ্রিসিয়েশন। কি বললাম, নেট ন্যাশনাল প্রোডাক্ট ইজ ইকুয়াল টু গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয়। আর বলছি ডেপ্রিসিয়েশন কথা মানেটা কি, মানেটা কি অবচয়। অবচয় মানে কোনো সম্পত্তির মূল্য যখন দীর্ঘদিন ধরে হ্রাস পেয়ে থাকে, কি বললাম, কোনো সম্পত্তির মূল্য যখন দীর্ঘদিন ধরে হ্রাস পেয়ে থাকে তখন সে কি বলা হচ্ছে, অবচয়। তখন সে কি বলা হচ্ছে, অবচয়। ধরা যাক আজকে একটা মোবাইল ফোন কেনা হয়েছে 10,000 টাকা দিয়ে। কি বললাম, আজকে একটা মোবাইল ফোন কেনা হয়েছে 10,000 টাকা দিয়ে, 1 বছর পর সেই মোবাইল ফোনটা বিক্রি করা হলো 3,000 টাকায়। তাহলে দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে তার যখন মূল্যটা কমতে থাকে, আর বলছি দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে তার যখন মূল্যটা কমতে থাকে তখন সেটাকে বলা হচ্ছে তখন সেই মূল্যটাকে বলা হচ্ছে যে পরিমাণ অর্থ কমছে। ধরা যাক 10,000 টাকা একটা মোবাইল ফোনের দাম, এবং দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে তার মূল্য কমছে, তার মানে সম্পত্তির মূল্যটা কমছে। তাহলে 10,000 টাকা থেকে মূল্যটা কমে কমে কত দাঁড়িয়েছে, সম্পত্তির মূল্য 3,000 টাকা। তাহলে 10,000 টাকা থেকে যদি 3,000 টাকা বিয়োগ করা যায় তাহলে কত থাকছে, 7,000 টাকা। তাহলে 7,000 টাকা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন টোটাল ভ্যালু। তাহলে দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি ব্যবহার করার ফলে, আর বলছি দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি ব্যবহার করার ফলে তার যে মূল্যটা কমতে থাকে, কি বললাম, দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি ব্যবহার করার ফলে তার যে মূল্যটা কমতে থাকে তখন সেটা কি বলা হচ্ছে, ডেপ্রিসিয়েশন। কি বললাম, দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি ব্যবহার করার ফলে তার যে মূল্যটা কমতে থাকে তখন সেটা কী বলা হচ্ছে, ডেপ্রিসিয়েশন। তেমনি কারখানার কোনো যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে যন্ত্রপাতি ক্ষয় হতে থাকে এবং এর ফলে কী হচ্ছে, উৎপাদন ক্ষমতা, এর ফলে কী হচ্ছে, উৎপাদন ক্ষমতাও কী হচ্ছে, কমতে থাকে। উৎপাদন ক্ষমতা কী হচ্ছে, কমতে থাকে। উৎপাদন ক্ষমতা কমতে থাকে, এর ইঙ্গিতে কী হচ্ছে, যন্ত্রপাতিগুলোও পুরানো হয়ে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে, যে নেট ন্যাশনাল প্রোডাক্ট কী হবে, কম হবে, কারণ যত পুরানো যন্ত্রপাতি হবে অবচয়ের পরিমাণ তত বেশি হবে। ধরা যাক গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আমি ধরলাম 4,50,000 টাকা। তাহলে এবং এখান থেকে আমি ডেপ্রিসিয়েশন অর্থ বাদ দিলাম, ধরলাম আমি ডেপ্রিসিয়েশন অর্থ বাদ দিলাম 50,000 টাকা। তাহলে নেট ন্যাশনাল প্রোডাক্ট কত দাঁড়াচ্ছে, 4 লক্ষ টাকা। এবার যদি ডেপ্রিসিয়েশন 50,000 টাকার জায়গায় যদি 30,000 টাকা হতো তাহলে নেট ন্যাশনাল প্রোডাক্ট কত হচ্ছে, 4,20,000 টাকা। কত হচ্ছে, 4,20,000 টাকা। তাহলে 50,000 যদি বাদ দিই, 4,50,000 টাকা থেকে যদি 50,000 টাকা বাদ দিই তাহলে
4,00,000 টাকা। আবার 4,50,000 টাকা থেকে যদি 30,000 টাকা বাদ দিই তাহলে কত দাঁড়াচ্ছে 4,20,000 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন যত কমবে নেট ন্যাশনাল প্রোডাক্ট তত বাড়বে, আর ডেপ্রিসিয়েশন যত বাড়বে নেট ন্যাশনাল প্রোডাক্ট কী হবে তত কমবে। তাহলে এই হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্টের কনসেপ্ট। আশা করি সবাই বুঝতে পেরেছে দাদু। ন্যাশনাল ইনকাম কীভাবে বার করা যায় এরপরে শুনবে মন দিয়ে যে ন্যাশনাল ইনকাম কীভাবে বার করা যায়, বার করার ফর্মুলা কী। সর্বপ্রথমে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জানতে হবে, আর বলছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জানতে হবে, তারপরে জানতে হবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, তারপরে জানতে হবে নেট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে সর্বপ্রথম কী বললাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেখান থেকে জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কী করে বের হয় একটু আগেই দেখালাম। জিএনপি থেকে নেট ন্যাশনাল প্রোডাক্ট কীভাবে বের হয় সেটাও দেখিয়েছি। নেট ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়াল টু কী বলেছি গ্রস ন্যাশনাল নেট ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়াল টু কী বলেছি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস ডেপ্রিসিয়েশন। তাহলে এনএনপি ফুল ফর্ম কি নেট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টকে, আবার বলছি এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টকে কী বলা হচ্ছে ন্যাশনাল ইনকাম। কী বললাম এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টকে কী বলা হচ্ছে ন্যাশনাল ইনকাম। তাহলে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস আর এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, তাহলে এবার জানতে হবে যে মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্টের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়। আর বলছি মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্টের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। ফ্যাক্টর কস্ট মানে কি যে কোনো দ্রব্য সামগ্রী উৎপাদন করতে গেলে, আর বলছি কোনো দ্রব্য সামগ্রী উৎপাদন করতে গেলে তার যে খরচাটা হচ্ছে, আর বলছি কোনো দ্রব্য সামগ্রী উৎপাদন করতে গেলে তার যে খরচা হচ্ছে তখন সেটা কী বলা হচ্ছে ফ্যাক্টর কস্ট অথবা কস্ট অফ প্রোডাকশান। হতে পারে র মেটেরিয়ালস, ট্রান্সপোর্ট, ইলেকট্রিসিটি, স্টেশনারি, ওয়েজেস, প্রফিট। তাহলে ধরা যাক একটা মোবাইল ফোনের দাম 10,000 টাকা, তাহলে 10,000 টাকার মধ্যে এই যাবতীয় খরচাগুলো যুক্ত রয়েছে, তার সঙ্গে কী যুক্ত রয়েছে প্রফিটটা। তাহলে এটাকে বলা হচ্ছে কি ফ্যাক্টর কস্ট। এটা এই ফ্যাক্টর কস্টের সঙ্গে অথবা এই কস্ট অফ প্রোডাকশানের সঙ্গে যখন ইনডাইরেক্ট ট্যাক্সের টাকা, আর বলছি যখন ইনডাইরেক্ট ট্যাক্সের টাকাটা যখন যুক্ত করা হচ্ছে, ধরলাম আমি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের টাকাটা যখন যুক্ত করা হচ্ছে তাহলে সেটা কী পাওয়া যাচ্ছে মার্কেট প্রাইস। মানে ধরলাম আমি 10,000 টাকা ফ্যাক্টর কস্ট, 10,000 টাকার সঙ্গে মোবাইল ফোনের দাম 10,000 টাকা, এটা ফ্যাক্টর কস্ট। 10,000 টাকার সঙ্গে আমি আরও 1,000 টাকা যুক্ত করলাম, আরও 1,000 টাকা যুক্ত করে কী করলাম যেটা বেরোলো সেটা হচ্ছে মার্কেট প্রাইস। তাহলে এই হচ্ছে পার্থক্য ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইসের মধ্যে। ফ্যাক্টর কস্টে যেটা বার করা হলো তার সঙ্গে যখন আলাদা করে যখন ইনডাইরেক্ট ট্যাক্সের টাকাটা যুক্ত করা হলো, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের টাকাটা যুক্ত করা হলো, তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মার্কেট প্রাইস। মানে যেটা বাজারে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মার্কেট প্রাইস, এবং যেটা বাজারে যখন বিক্রয় করছে বিক্রয় মূল্য হিসেবে অথবা বাজার মূল্য হিসেবে যখন যেটা ধার্য করা হচ্ছে তখন সেটা কী বলা হচ্ছে মার্কেট প্রাইস। আর দ্রব্যসামগ্রী উৎপাদনের জন্য যে খরচা হচ্ছে, আর বলছি দ্রব্যসামগ্রী উৎপাদনের জন্য যে খরচা হচ্ছে, দ্রব্যসামগ্রী উৎপাদনের জন্য খরচা হচ্ছে সেটা কী বলা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন মানে ফ্যাক্টর কস্ট। তাহলে এনএনপি মানে কি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু কী বলছি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস আইটি, এখানে আইটি ফুল ফর্ম হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ। সাবসিডিজের বাংলা কি? সাবসিডিজের বাংলা হচ্ছে ভর্তুকি। আবার বলছি সাবসিডিজের বাংলা হচ্ছে ভর্তুকি। যখন হতে পারে যে কোনো জিনিসে এক কথা হতে পারে যে একটা ভাষায় যদি বলা যায় কোনো জিনিসে ছাড় দেওয়া অথবা সরকারের কাছে এটা একটা খরচ। কি বললাম সরকারের কাছে এটা একটা খরচ হতে পারে। সরকার কৃষকদের সারের উপর ভর্তুকি দিল, অথবা হতে পারে সরকার যখন সিলিন্ডারের উপর ভর্তুকি দিচ্ছে, তাহলে ভর্তুকির ফলে কী হচ্ছে ভর্তুকির ফলে জিনিসের দাম কমে যাচ্ছে। ভর্তুকির ফলে কী হয় জিনিসের দাম কমে যায়। তাহলে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডি মানে আবার বলছি ভর্তুকি, যার ফলে জিনিসের দাম কী হয় কমে যায়। সাবসিডি হচ্ছে সরকারের কাছে এটা একটা খরচ। তাহলে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ। তারপরে নেক্সট এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট যদি বার করতে যাই তাহলে কী হবে, তাহলে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস আর বলছি এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট যদি বার করতে যাই তাহলে কী হবে এনএনপি অ্যাট এফসি মানে ফ্যাক্টর কস্ট
এনপি অ্যাট এমপি মানে এনপি অ্যাট মার্কেট প্রাইস। তাহলে কি হবে, এনপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়াল কী বলা হচ্ছে, এনপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্সেস প্লাস সাবসিডিজ। এনপি অ্যাট ফ্যাক্টর কস্ট বার করার সময় কী করতে হবে, এনপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্সেস, মানে ইনডাইরেক্ট ট্যাক্সটা কী করবো, মাইনাস করবো, সাবসিডি কী করবো, অ্যাড করবো, তাহলে কী পাওয়া যাবে, এনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে এনপি অ্যাট ফ্যাক্টর কস্টকে কী বলা হচ্ছে, ন্যাশনাল ইনকাম। এনপি অ্যাট ফ্যাক্টর কস্টকে কী বলা হচ্ছে, ন্যাশনাল ইনকাম। তাহলে এই হচ্ছে পার্থক্য এনপি অ্যাট মার্কেট প্রাইস ও এনপি অ্যাট ফ্যাক্টর কস্টের মধ্যে। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইভেট ইনকাম আর পার্সোনাল ইনকামের কনসেপ্ট। আবার বলছি প্রাইভেট ইনকাম এবং পার্সোনাল ইনকামের কনসেপ্ট। তাহলে প্রাইভেট ইনকাম আর পার্সোনাল ইনকাম বলতে কী বোঝো? প্রাইভেট ইনকাম বলতে বোঝাচ্ছে যে কোনো দেশে, আবার বলছি কোনো দেশে একটা বছরে, কি বললাম, কোনো দেশে একটা বছরে দেশের প্রাইভেট সেক্টর থেকে যে ইনকাম হচ্ছে, আর বলছি দেশের প্রাইভেট সেক্টর থেকে ইনকাম হচ্ছে এবং প্রাইভেট সেক্টরে যে ট্রান্সফার ইনকামটা হচ্ছে, সেই ইনকামটা যখন আসছে তখন সেই ইনকামটাকে বলা হয় প্রাইভেট ইনকাম, মানে প্রাইভেট এন্টারপ্রাইজ বেসরকারি মালিকানাধীনের মাধ্যমে। আর বলছি কোনো দেশে একটা বছরে, আর বলছি কোনো দেশে একটা বছরে প্রাইভেট এন্টারপ্রাইজ অথবা প্রাইভেট সেক্টর থেকে যে ইনকাম হচ্ছে, আবার যে ট্রান্সফার ইনকামটা হচ্ছে, তখন সেই ইনকামটাকে বলা হয় প্রাইভেট ইনকাম। আর বলছি তখন সেই ইনকামটাকে বলা হয় প্রাইভেট ইনকাম। এবার জানতে হবে ট্রান্সফার ইনকাম বলতে কী বোঝো। ট্রান্সফার ইনকাম বলতে সেটাকে বোঝায় যে ইনকাম জাতীয় আয়ের মধ্যে আসে না, মানে অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে যে আয় উপার্জিত হয় না, সে আয়টাকে বলা হচ্ছে ট্রান্সফার ইনকাম। আর বলছি শোনো, অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে যে আয় উপার্জিত হয় না তখন সেটাকে বলা হচ্ছে ট্রান্সফার ইনকাম। ধরা যাক সরকার দরিদ্র দুস্থ ব্যক্তির আর্থিক সহায়তা করলো, সরকার বেকারদের ভাতা দিল, অথবা সরকার কোনো শিল্প প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা করলো, তাহলে এই যে ইনকামটা আসছে কোনো রকম অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে হচ্ছে না, তাই এটা ন্যাশনাল ইনকামের কোনো রকম পার্ট নয়, কিন্তু এটা এটা প্রাইভেট ইনকামের মধ্যে আসছে, প্রাইভেট ইনকামের মধ্যে এটা যুক্ত হচ্ছে। তাহলে প্রাইভেট ইনকাম ইকুয়াল টু কী লিখতে পারি, দেখো লিখেছি, দেখো ইনকাম ফ্রম প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টর থেকে যে ইনকাম হচ্ছে সেটা, প্লাস এনএফআইএ ফুল ফর্ম কি, এনএফআইএ ফুল ফর্ম হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, প্লাস কি বলেছি ট্রান্সফার ইনকাম। ট্রান্সফার ইনকাম মানে কি বললাম, যে ইনকামটা অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে হচ্ছে না সেই ইনকামটাকে বলা হচ্ছে ট্রান্সফার ইনকাম। তার মানে সেটা প্রাইভেট ইনকামের সঙ্গে, প্রাইভেট ইনকাম বার করার সময় সেই ইনকামটাকে অবশ্যই দেখানো হবে। তাহলে আবার বলছি প্রাইভেট ইনকাম ইজ ইকুয়াল টু ইনকাম ফ্রম প্রাইভেট সেক্টর প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, মানে কি, যে বিদেশ থেকে যে নিট আয়টা এদেশে আসছে সেটা, এনএফআইএ আগেও বলেছি ইকুয়াল টু কি, মানি কামস ফ্রম অ্যাব্রড মাইনাস মানি গোজ টু অ্যাব্রড। এনএফআইএ ইকুয়াল টু কি, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড ইজ ইকুয়াল টু কি, মানি কামস ফ্রম অ্যাব্রড মাইনাস মানি গোজ টু অ্যাব্রড। তাহলে এটা আসছে, মানে বিদেশ থেকে নিট যে অর্থটা এদেশে আসছে সেটাও যুক্ত হচ্ছে, প্লাস ট্রান্সফার ইনকাম। তাহলে আবার বলছি ইনকাম ফ্রম প্রাইভেট সেক্টর প্লাস এনএফআইএ প্লাস ট্রান্সফার ইনকাম, এটা হচ্ছে প্রাইভেট ইনকামে ফর্মুলা। আচ্ছা, এবার প্রাইভেট ইনকামে আরেকটা ফর্মুলা আমি দেখাচ্ছি। কি বলছে দেখো, প্রাইভেট ইনকাম ইজ ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম মানে জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম মাইনাস ইনকাম ফ্রম গভর্নমেন্ট সেক্টর, মানে সরকারের যে আয়। তাহলে প্রাইভেট ইনকাম বার করছি, তাহলে সরকারের আয়টা নিশ্চয়ই দেখানো হবে না, কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে, আবার বলছি ন্যাশনাল ইনকামের মধ্যে যেটা প্রাইভেট ইনকাম আর ইনকাম ফ্রম গভর্নমেন্ট সেক্টর, আবার বলছি ন্যাশনাল ইনকামের মধ্যে প্রাইভেট ইনকাম এবং ইনকাম ফ্রম গভর্নমেন্ট সেক্টর দুটোই যুক্ত থাকে। তাহলে প্রাইভেট ইনকাম বার করার সময় ন্যাশনাল ইনকাম থেকে ইনকাম ফ্রম গভর্নমেন্ট সেক্টরটা আমি লেস করলাম, আর কি যুক্ত করলাম, ট্রান্সফার ইনকাম।
কারণ কি ট্রান্সফার ইনকাম কখনোই ন্যাশনাল ইনকামের মধ্যে আসে না। আগেই বলেছি ট্রান্সফার ইনকাম কখনো ন্যাশনাল ইনকামের মধ্যে আসে না, কিন্তু প্রাইভেট ইনকামের মধ্যে আসে। তার জন্য কি করলাম, এটা অ্যাড করলাম। এই হচ্ছে কনসেপ্ট প্রাইভেট ইনকাম। নেক্সট আসছি আমি পার্সোনাল ইনকাম। পার্সোনাল ইনকাম বলতে কি বোঝো? পার্সোনাল ইনকাম বলতে বোঝায় কোনো ব্যক্তির দ্বারা, আর বলছি শোনো, কোনো ব্যক্তির দ্বারা কোনো একটা বছরে যে ইনকাম হচ্ছে, তখন সেটা হতে পারে তার অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে হতে পারে, আবার হতে পারে যে ট্রান্সফার যে ইনকাম হচ্ছে সেটাও হবে। তাহলে কোনো ব্যক্তির দ্বারা কোনো একটা বছরে যে ইনকাম হচ্ছে, তাও সেটা কী বলা হচ্ছে? পার্সোনাল ইনকাম। আর বলছি কোনো ব্যক্তির দ্বারা একটা বছরে যে ইনকাম হচ্ছে, তাও সেটা কী বলা হচ্ছে? পার্সোনাল ইনকাম। তাহলে পার্সোনাল ইনকাম ইজ ইকুয়াল টু কী? আর বলছি কোনো ব্যক্তির দ্বারা যে একটা বছরে যে ইনকাম হচ্ছে, সেটা অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে হতে পারে কোনো ব্যক্তির দ্বারা, আবার হতে পারে যে কোনো রকম ট্রান্সফার যে ইনকাম, যে ন্যাশনাল ইনকামের পার্ট নয় কিন্তু পার্সোনাল ইনকামের পার্ট, সেটাও হবে। তাহলে পার্সোনাল ইনকাম ইজ ইকুয়াল টু কি? মন দিয়ে দেখবে, প্রাইভেট ইনকাম মাইনাস কর্পোরেট ট্যাক্স। এখানে কর্পোরেট ট্যাক্স বলতে কি বোঝায়? কর্পোরেট ট্যাক্স বলতে বোঝায় কোম্পানি বিষয়ক কর। তাহলে কোম্পানি বিষয়ক কর কখনোই পার্সোনাল ইনকামের পার্ট হতে পারে না, কোনো ব্যক্তির আয়ের মধ্যে আসতে পারে না, কিন্তু প্রাইভেট ইনকামের মধ্যে আসে। এই জন্য পার্সোনাল ইনকাম বার করার সময় প্রাইভেট ইনকাম থেকে কর্পোরেট ট্যাক্স কী করলাম? বাদ দেওয়া হলো, বাদ দিয়ে দিলাম, মানে মাইনাস করলাম। মাইনাস কি বললাম? তার আবার বলছি প্রাইভেট ইনকাম মাইনাস কি বললাম? কর্পোরেট ট্যাক্স মাইনাস আনডিস্ট্রিবিউটেড প্রফিট। আনডিস্ট্রিবিউটেড প্রফিট, এটা বাংলা হচ্ছে অবন্টিত মুনাফা। মানে বেসরকারি সংস্থার যে মুনাফাটা, সে মুনাফার একটা অংশ যখন মালিকদের মধ্যে বন্টন না করে যখন আলাদাভাবে গুচ্ছিত রাখা হয়, আর বলছি বেসরকারি সংস্থার যে মুনাফা যখন একটা অংশ মালিকদের মধ্যে বন্টন না করে যখন আলাদাভাবে গুচ্ছিত রাখা হয়, তখন সেই মুনাফাটা প্রাইভেট ইনকামের অংশ। আর বলছিস তখন সেই মুনাফাটা অবশ্যই প্রাইভেট ইনকামের অংশ, কিন্তু পার্সোনাল ইনকামের অংশ নয়। এই জন্য পার্সোনাল ইনকাম বার করার সময় প্রাইভেট ইনকাম থেকে কি করা হলো? লেস করা হলো। কি বললাম? পার্সোনাল ইনকাম বার করার সময় প্রাইভেট ইনকাম থেকে এটা কী করা হলো? মানে আনডিস্ট্রিবিউটেড প্রফিটটা লেস করা হলো। তাহলে আনডিস্ট্রিবিউটেড প্রফিট যখন লেস করা হলো, তাহলে কোন প্রফিটটা আসে? তার মানে ডিস্ট্রিবিউটেড প্রফিট, মানে যে প্রফিটটা ব্যক্তি মালিকাধীনের মধ্যে বন্টন করা হচ্ছে। কিন্তু আনডিস্ট্রিবিউটেড প্রফিট কখনোই আসে না। যেহেতু আনডিস্ট্রিবিউটেড প্রফিট আসে না, তো পার্সোনাল ইনকাম বার করার সময় প্রাইভেট ইনকাম থেকে কি করা হচ্ছে? এটা লেস করা হলো। তাই বলছি পার্সোনাল ইনকাম ইজ ইকুয়াল টু প্রাইভেট ইনকাম মাইনাস কর্পোরেট ট্যাক্স মাইনাস আনডিস্ট্রিবিউটেড প্রফিট। আশা করি প্রাইভেট ইনকাম ও পার্সোনাল ইনকামের কনসেপ্ট বুঝতে পেরেছো। নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটার নাম হচ্ছে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। কি বললাম? পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। তাহলে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম বলতে কি বোঝায়? পার্সোনাল ডিসপোজেবল ইনকামের বাংলাটা কি? পার্সোনাল ডিসপোজেবল ইনকামের বাংলা হচ্ছে ব্যক্তিগত খরচযোগ্য আয়। আবার কি বলছি? যে ব্যক্তিগত খরচযোগ্য আয়। তাহলে ব্যক্তিগত খরচযোগ্য আয় বলতে কি বোঝায়? কোনো ব্যক্তি যে টাকা ইনকাম করছে, আর বলছি কোনো ব্যক্তি যে টাকা ইনকাম করছে সেই আয়ের থেকে, কোনো ব্যক্তি যে টাকা ইনকাম করছে সে আয়ের থেকে ইনকাম ট্যাক্সের টাকাটা বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকে, তখন সেটা বলা হয় পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। তাহলে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম ইকুয়াল টু পার্সোনাল ইনকাম মাইনাস ইনকাম ট্যাক্স। তার আবার বলছি কোনো ব্যক্তি যে টাকা ইনকাম করছে সেই আয়ের থেকে আয়করের টাকা বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকে সেটা কি বলা হচ্ছে? পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। তারপরে আসছে আমি পার্সোনাল ডিসপোজেবল ইনকামের আরেকটা ফর্মুলা, সেটা কি? পার্সোনাল কনজামশন প্লাস পার্সোনাল সেভিংস। পার্সোনাল কনজামশন মানে কি হচ্ছে? কোনো ব্যক্তি যে টাকা ইনকাম করছে তার কিছু পরিমাণ টাকা সে ভোগের উদ্দেশ্যে ব্যয় করছে, মানে দ্রব্যসামগ্রী ক্রয় করছে। তাহলে সেটা কী বলা হচ্ছে? পার্সোনাল কনজামশন
মানে হচ্ছে যে ভোগ ব্যয়ের উদ্দেশ্যে যে খরচা করছে, প্লাস পার্সোনাল সেভিংস মানে যে টাকাটা ইনকাম করছে তার কিছু পরিমাণ টাকা সে কী করছে, ব্যাংকে অথবা পোস্ট অফিসে সঞ্চয় করছে। কি বললাম, ব্যাংকে অথবা পোস্ট অফিসে সঞ্চয় করছে। তাহলে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম ইকুয়াল টু কী বলা হচ্ছে, পার্সোনাল কনজাম্পশন প্লাস পার্সোনাল সেভিংস। তাহলে আবার বলছি, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম ইকুয়াল টু পার্সোনাল ইনকাম মাইনাস ইনকাম ট্যাক্স, আর পার্সোনাল ডিসপোজেবল ইনকাম ইকুয়াল টু পার্সোনাল কনজাম্পশন প্লাস পার্সোনাল সেভিংস। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ন্যাশনাল ইনকাম সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা ভালো মতো বুঝেছো এবং ন্যাশনাল ইনকাম সংক্রান্ত যাবতীয় তথ্য বঙ্গশিক্ষা ই লার্নিং অ্যাপের মাধ্যমে স্টাডি মেটেরিয়ালে পেয়ে যাবে। ওকে, বাই।